কাছে ও দুনিয়ার সব থেকে সুন্দরী মহিলা। ওর চোখ দেখলে বুঝতে পারি যে ওর মনে কি আছে। আর শুরুটা তো আমাকেই করতে হতো। মা যদি রাজি হয় তাহলে কি তুমি? আমার কাছেও দিদি জামাইবাবুর রাজি হওয়াটা খুব জরুরি। আমার দোকানে বোতল বেচতে আসে, কখনো কখনো ওর মাও আসে। আর ওর বাবা? ও যখন 12 বছরের ছিল তখন মারা যায়। আমার দিক থেকে তো হ্যাঁ। নিশা, একবার দেখা করব। ওর মাকেও তো হ্যাঁ বলতে হবে না? এত কি ভাবছো মা, বলো না। আরে আমি ওর সম্পর্কে কিছু ভাবছি না গীতা। এখন আবার এটা যেন বলো না তুমি অন্য কাউকে হ্যাঁ বলে দিয়েছো আমাকে না জানিয়ে। আমি কিন্তু বলে দিলাম প্রসাদী পাকা। কিন্তু তুই তো কাছে আছিস না, বোতল তো চিনে ফেলিস, কিন্তু চাল বাছা, সংসার চালানো, এসব কিছু পারিস তুই? তুমি আমার মা না ওর মা। আমার কিন্তু প্রসাদকে খুব ভালো লাগে, আমি ওকেই বিয়ে করব। এখন এসব ভালো লাগবে? কম বয়সে এরকম হয়। সংসার করতে হলে না অনেক দায়িত্ব নিতে হয়। কিন্তু মা এইসব কাজ টাজ তো আমি বিয়ের পরেও শিখতে পারবো। মা কাল যখন ওরা আসবে না, তুমি কিন্তু শুধু ওর দিদিকে হ্যাঁ বলে দিও। দিদির তোমাকে ভালো লেগেছে? সত্যি? আর মা তোমাকে পছন্দ করেছে? মা হ্যাঁ বলেছে। এই গল্পটা আমাদের, প্রসাদ মেনন আর গীতার। এই গল্পটা আমাদের বাচ্চাদের, কৃষ্ণার সাক্ষীরও। একটা মেয়ে পড়ে আছে। লাস্ট করে হলো এটা। জমিটাতে চাষবাস হচ্ছিল না, বিক্রি করার জন্য খদ্দের নিয়ে এসেছিলাম। কুয়োর কাছে গেলাম, তখনই এটা দেখলাম। বডিটার অবস্থা খুবই খারাপ, দীর্ঘদিন এখানে পড়ে রয়েছে। বডিটা তোলার ব্যবস্থা করো। দড়িটা ধর, দড়িটা দড়িটা, হ্যাঁ ভালো করে ধর। আর এদিকটা একটু, হ্যাঁ আরে দড়িটা ধর, এদিকটা ধর, এদিকটা ধর, টান টান, হ্যাঁ ঠিক আছে, একদম, হ্যাঁ 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 হ্যাঁ। না স্যার, এই মহিলাকে আমি কখনো দেখিনি। না ম্যাডাম, আর মুখ দেখেও বুঝতে পারছি না এটা কে। স্যার এটা তো কর্নার ল্যাঙ্গুয়েজ বলে মনে হচ্ছে। কেউ জানো এই ভাষা? হাতে প্রসাদ লেখা রয়েছে, কন্নড় ভাষায়। প্রসাদ কোনো আত্মীয়ের নাম হতে পারে। পার্মানেন্ট ট্যাটু, নিশ্চয়ই কোনো কাছের লোকেরই হবে। এটা কি সুইসাইড কেস? প্রাথমিকভাবে তো সুইসাইডই মনে হচ্ছে, কিন্তু আমি আপনাকে অ্যাডভাইস করব যে আপনি শুধু এই অ্যাঙ্গেলটা ধরেই এগোবেন না, কারণ বডি কমপক্ষে 3 দিন জলেতে ছিল। অ্যাসল্টের চিহ্ন হয়তো মুছে গেছে। এজ কত হতে পারে? 30 থেকে 40-এর মধ্যে। আর এই মহিলা একের অনেক বেশিবার গর্ভধারণ করেছেন। প্রসাদ নামটা ওর স্বামীর বা বাবার বা সন্তানেরও হতে পারে। এই দেখুন ম্যাডাম, আমার পরিবারে এই কজনই মহিলা। কাউকে যদি কুয়োতেই ফেলতাম, তাহলে আমাদের কুয়োতে কেন ফেলবো? তাহলে ওই লাশটা তোমার খেতেই কেন ফেলতে গেল, অন্য খেতে নয় কেন? এখন কি বলি ম্যাডাম, আসল কথাটা হলো দিনের পর দিন আমাদের ক্ষেতের দিকে কেউ যায় না, অনাবাদি জমি। স্যার গ্রামের প্রত্যেকটা বাড়িতে জিজ্ঞাসা করলাম, কোনো মহিলা মিসিং নেই। আর গ্রামের প্রধানকেও আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম, কেউই বলতে পারছি না এই মহিলাটিকে। প্রসাদ নামের কেউ থাকে এই গ্রামে, ভাড়ায় বা কম দিনের জন্য?
স্যার প্রসাদ নামে তো এই গ্রামে কেউ থাকে না। সুইসাইডের পসিবিলিটি খুবই স্ট্রং স্যার। স্যার সুইসাইডই যদি হয় তাহলে সুইসাইডের কারণ হয়তো পারিবারিক হয়ে থাকবে, আর যদি টেনশন হাজব্যান্ড হয় তাহলে স্যার মিসিং কমপ্লেন পাওয়া ইম্পসিবল হবে। এক্ষুনি এটা পসিবল না ইম্পসিবল বলা যাবে না। এক্ষুনি এলএপি এর্নাকুলাম আর কোচির পুলিশ স্টেশনে খবর দাও। আমরা জানি না এটা মার্ডার নাকি সুইসাইড। প্রথমে খোঁজ নিতে হবে যে মহিলাটি কে, আর এই প্রসাদ কে বা কি। স্যার সব পুলিশ স্টেশন রিপ্লাই করেছে যে ডেড বডি আমরা পেয়েছি তার মিসিং কমপ্লেন কোথাও পাওয়া যায়নি। দেখে তো মনেই হচ্ছে গায়ত্রী যে এটা একটা সুইসাইড কেস। তাও দেখা যাক কি হতে চলেছে। আগে শিব মন্দির আছে না, হ্যাঁ আছে তো। ওখানেই বসত। এ নাম জানি না। বসতো মানেটা কি? দাদা, দাদা, দাদা কিছু দিন দাদা। এটা তো আমাদের গীতার হাত। গীতা? এটা তো ওই, কিন্তু সপ্তাহখানেক ওকে দেখিনি। এর লাশ পেয়েছি আমরা 6 দিন আগে একটা ক্ষেতের কুয়োতে, 13ই ফেব্রুয়ারিতে। এ কোথায় থাকতো আর বাড়িতে কে কে ছিল এর? ওর তো দুটো বাচ্চা আছে না? বাচ্চা? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে, কিন্তু ওদের নাম জানি না। যখনই কেউ মন্দিরে ভোগ দিত তখন ও তার ছেলে মেয়েকে নিয়ে আসতো। সাক্ষী, কৃষ্ণা, তোরা আর একটু বেশি করে চেয়ে নে আর কচুরে রেখে দিস, পরে খেয়ে নিস, ঠিক আছে? দাদা আমাকে বড়া দাও না। দাদা আমাকেও দাও। এ থাকতো কোথায় আর বাচ্চারা এখন কোথায়? ওর কোনো ঠিকানা ছিল নাকি? আমি তো জানি না। গ্রামের শেষে একটা পোড়ো বাড়ি আছে, আপনি ওখানে গিয়ে দেখুন। ওখানে এক এক সময় দেখা যেত। স্যার সেম ট্যাটু। এটাই গীতা, আমাদের ভিকটিম। মনে হচ্ছে এটাই ওর বাড়ি ছিল। স্যার মন্দিরের ওই মহিলারা এই দুটো বাচ্চার কথা তো বলেছে, কিন্তু এই লোকটার ব্যাপারে কিন্তু কিছু বলেনি। হয়তো এর স্বামী হবে। প্রসাদ ওর স্বামীর নাম হতে পারে বা ওর ছেলের। বাচ্চাদের কোনো খবর নেই? কেউ দেখেনি পর্যন্ত? না স্যার, এলাকার প্রত্যেকটা বাড়ি আর দোকানে জিজ্ঞেস করলাম, মন্দিরেও কেউ দেখেনি ওকে। স্যার বেশিরভাগ লোকের এই গীতা বা ওর বাচ্চাদের নাম পর্যন্ত জানা নেই। এই লোকটাকে এই বাচ্চা দুটোর বাবা মনে হচ্ছে। হয়তো এই বাচ্চা দুটোকে নিয়ে কোথাও চলে গেছে বা পালিয়েছে। এটা একটা মার্ডার কেসও হতে পারে। আমাদের এই লোকটা আর এই বাচ্চাগুলোর কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। হরিশ, এই গীতাকে কেউ না কেউ নিশ্চয়ই চেনে এলএপিতে। গীতার দুটো বাচ্চার ছবি পেয়েছি আমরা, আর এই ফটোতে গীতার সঙ্গে একটা লোগো রয়েছে। এবার তোর কাছে একটা ফটো আর দুটো নাম আছে, গীতা আর প্রসাদ। মুরলি, আমরা গোটা দিন কুয়ার আশেপাশে খুঁজেছি, আমরা কোনো বাচ্চার লাশ খুঁজে পাইনি। মানে বাচ্চা দুটো বেঁচে থাকতে পারে। আমার ওই বাচ্চা দুটো সম্পূর্ণ খবর চাই। গীতা, প্রসাদ, দুটো নাম।
একটা ছবি যেখানে দুটো বাচ্চা, একটা লোক। খুঁজতে খুঁজতে আমরা একটা পয়েন্টে এলাম, যেটা আমাদের নেক্সট পয়েন্টে নিয়ে যেতে পারে, সেখান থেকে আর একটা পয়েন্টে, আর তারপর রোমহর্ষক একটা ঘটনা সামনে এলো। হ্যাঁ, এই বাড়িতেই থাকতো। থাকতো মানে? কবে? কতদিন আগে? 3 মাস আগে। না না, 4 মাস আগে। এটা এর বর প্রসাদ নাম না এর? আমি জানি না, একে তো আমি কখনো দেখিনি। হ্যাঁ, কিন্তু এই মেয়েটাকে আমি চিনি। এর নাম গীতা, আর এই দুটো ওর ছেলে মেয়ে। কিন্তু এই বাচ্চাদের নাম আমি জানি না। কে জানতে পারে? হয়তো বিষ্ণুবাবু জানতে পারে। গীতা ওকে ভাড়া দিত। এই বিষ্ণুবাবুকে কোথায় পাবো? হ্যাঁ, এটা গীতা আর এটা ওর বাচ্চা। কি ব্যাপার? গীতা আর বেঁচে নেই। কি কি করে হলো? পুলিশ খোঁজ করছে, লাশ পেয়েছে ওরা। পুলিশ ওর ফ্যামিলির খোঁজ খবর নিচ্ছে। বাচ্চাগুলো কোথায়? আমি কি জানি? এই লোকটা ওর বর প্রসাদ নামের? আমি ওকে কখনো দেখিনি। আমি শুধু গীতাকে চিনি। গীতা আমার বাড়িতে ভাড়াটে ছিল। গত বছর 2 মাস ধরে ভাড়া দিতে পারছিল না, তো আমি ওকে সেপ্টেম্বরে বাড়ি খালি করে দিতে বললাম। বিষ্ণুবাবু, আমি কোথায় যাব? আমার সব টাকাও শেষ। এখন তো খাওয়ার টাকাও নেই আমার হাতে। বাড়িকে ধর্মশালা বানালে আমার কাছেও খাবার মতন পয়সা থাকবে না। তুমি যে ডিপোজিটে টাকা দিয়েছিলে সেটা 3 মাস আগেই পুরোপুরি শেষ হয়ে গেছে। এটা জুলাই, এখনো সেপ্টেম্বর আর আগস্টের ভাড়া দেওয়া বাকি। বাইরে ভাড়াটেদের লাইন লেগে রয়েছে। আরে রাজীবও ফোন তুলছে না। না না, তুমি খালি করো, বাড়ি খালি করো এক্ষুনি। স্যার, বললাম তো আমি জানি না বাচ্চারা কোথায়। আর আমি এই লোকটাকে আজ পর্যন্ত দেখিনি। এই রাজীবটাকে? গীতার কোনো আত্মীয় হবে। এই গীতা আমার কাছে বাড়ি খুঁজতে এসেছিল। এটা কবেকার ঘটনা? 2015 নভেম্বরে। হ্যাঁ ঠিক আছে, পরে ফোন করছি। আপনি? নমস্কার বিষ্ণুবাবু, হ্যাঁ, আমি শুনেছি যে আপনার কাছে বাড়ি ভাড়া পাওয়া যেতে পারে। মাসে 2000, ডিপোজিট 4000। ঠিক আছে। গীতা বাচ্চাদের নিয়ে থাকতে থাকে, কিন্তু যখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2016 ভাড়া আমি পেলাম না, তখন আমি বাড়ি পৌঁছে যাই সোজা। আর আমি বললাম বাড়ি খালি করে দাও। তখন ওখানে রাজীব ছিল, সে ভাড়া দেয়। ক্ষমা করে দিন বিষ্ণুবাবু, টাকা শেষ হয়ে গেছিল। ক্ষমা দরকার তো বাড়ি খালি করো। আরে দাঁড়ান দাঁড়ান বিষ্ণুবাবু, দাঁড়ান। কত বাকি আছে আপনার? 3 মাসের, জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ। আর এরপর 5 তারিখের আগে যদি টাকা না পাই তাহলে খালি করে দেবো। আরে কি খালি করুন বলে যাচ্ছেন? দাঁড়ান। এই নিন 10,000 টাকা। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আর মে পর্যন্ত অ্যাডভান্স। ঠিক আছে। এমনিতে আপনি কে? আমি রাজীব নায়েক, গীতার মেয়ে সমস্যায়। এর পরের বারের থেকে ভাড়ার টাকাটা আমি আপনাকে দেব। এখন আপনি দিন বা গীতা, তাতে আমার কি যায় আসে, কিন্তু আপনি আপনার নাম্বার দিন। কারণ যদি পরের বার এরকম কিছু হয় তাহলে ডাইরেক্ট আপনাকে ফোন করব। নিয়ে নিন, কিন্তু এরপর থেকে খালি করে দিন এটা বলবেন না। একা মহিলা থাকেন, বাচ্চা আছে, বুঝতে পারছেন না আপনি? হ্যাঁ স্যার, মনে পড়েছে। এই রাজীব ওর মেসমশাই এরকমই কিছু বলেছিল। এখন রাজীব বলে তো দিয়েছিল, কিন্তু যখন জুন আর জুলাইয়ের ভাড়া নিয়ে গীতা আমার কাছে না আসে, তো তখন আমি অনেকবার রাজীবকে ফোন করি, কিন্তু ফোন তোলে না। তখন আমি ডিপোজিটের টাকা থেকে আমার 2 মাসের ভাড়া অ্যাডজাস্ট করে নিই। তারপর যখন আগস্টেও আমি ভাড়া পেলাম না, তখন আমি সেপ্টেম্বরেই গীতাকে বাড়ি খালি করে দিতে বলি। এই লোকটা কি গীতার স্বামী? না স্যার, আমি একে চিনি না। আমার তো শুধু রাজীবের সঙ্গেই দেখা হয়, তাও একবার। হ্যাঁ, ওর নাম্বার আছে আমার কাছে। নাম্বার দাও। হ্যাঁ। ನೀವು ಕರೆ ಮಾಡಲು ಪ್ರಯತ್ನಿಸುತ್ತಿರುವ ಸಂಖ್ಯೆ ಕವರೇಜ್ ಕ್ಷೇತ್ರದಿಂದ ಹೊರಗಿದೆ. The number you have called is currently not reachable. নাম্বার নট রিচেবল বলছে স্যার, কিন্তু মেসেজ শুনে যা মনে হচ্ছে এটা আমাদের স্টেটের নাম্বার নয়, এটা কর্ণাটকার নাম্বার। যদি গীতার মেয়ে সমস্যায় রাজীব,
কর্ণাটকে থাকে তাহলে গীতাও কর্ণাটকেরই বাসিন্দা হতে পারে, কেননা গীতার হাতে একটা ট্যাটু ছিল কন্নড় ভাষায়। স্যার বাচ্চাগুলো খুব ছোট, ওরা যেন ভালো থাকে। সেটাই তো আমাদের টপ প্রায়োরিটি। শোনো, নাম্বারটা একবার ট্রাই করো। এখন আমাদের কাছে গীতার ছবি ছাড়া ওর মেশোর নাম্বারটাও আছে। গীতাও কর্ণাটকেরই বাসিন্দা হতে পারে, কেননা গীতার হাতে একটা ট্যাটু ছিল কন্নড় ভাষায়। স্যার বাচ্চাগুলো খুব ছোট, ওরা যেন ভালো থাকে। সেটাই তো আমাদের টপ প্রায়োরিটি। শোনো, নাম্বারটা একবার ট্রাই করো। এখন আমাদের কাছে গীতার ছবি ছাড়া ওর মেশোর নাম্বারটাও আছে, ট্রাই করো। হ্যালো, রাজীব নায়ার, হ্যাঁ আমি বলছি। আপনি কি গীতার আত্মীয় যে এলএপিতে থাকতো? কে বলছেন আপনি? আমি এলএপি রাজনগর পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর সুনীল মূর্তি কথা বলছি। কি ব্যাপার ইন্সপেক্টর? আমরা গীতার লাশ পেয়েছি 13ই ফেব্রুয়ারিতে। এটা কি বলছেন আপনি? আপনাদের কি কোনো দেখতে ভুল টুল হয়েছে? তা তো হয়নি। আমরা আপনার নাম্বারটা গীতার বাড়ির মালিকের থেকে পেয়েছি। লাশের আইডেন্টিফিকেশনের জন্য আপনাকে এলএপি আসতে হবে। বাচ্চাদের ব্যাপারেও কিছু কথা রয়েছে। বাচ্চারা নেই ওখানে? সাক্ষী আর কৃষ্ণা বাচ্চারা কোথায় আছে ইন্সপেক্টর? সেটাই তো আমরাও জানতে চাই। শিগগিরই চলে আসুন। অযথা কান্নাকাটি করো না, অনেক কেঁদেছ। কি হয়েছে বলো। মেশমশাই, আপনি কোথায়? প্রসাদ সব জেনে ফেলেছে। কি জেনে ফেলেছে? ও কাল রাতে বাড়ি এসেছিল আর হুমকি দিয়ে গেছে যে আমার সাথে সাথে বাচ্চাদেরও মেরে ফেলবে। ফোন দাও ওকে। ফোন এখানে নেই। আপনি যেভাবে হোক এখানে আসুন আর আমাকে আর আমার বাচ্চাদের বাঁচান। আমার কথা শোনো তুমি। আপনি কি তাহলে আসবেন না? গীতা বোঝার চেষ্টা করো যে আমি তাড়াতাড়ি আসতে পারবো না। ওই প্রশান্তের বাচ্চা বাড়ি দিয়ে আমাকে ফোন করতে বলো। ফোনেই ওরা আমি চামড়া টামড়া কুটিয়ে রাখবো। কোথায় যাচ্ছ? গীতা নেই রাধা। কি? এলএপি পুলিশ 10 দিন আগে ওর লাশ পেয়েছে। ওখানেই যাচ্ছি, ওখান থেকে ফোন করব। হ্যালো। ছায় দিদি, রাধা। হ্যাঁ বল রাধা। খারাপ খবর আছে দিদি। কি হয়েছে? গীতা। গীতা? কোথায় গীতা? কোথায় বাচ্চারা? প্রসাদ কোথায়? আমি বেশি কিছু জানি না দিদি। পুলিশ ফোন করেছিল এলইপি থেকে রাজীবকে। ওরা 10 দিন আগে গীতার লাশ পেয়েছে। আরে দাদা, আর একটা কোয়ার্টার দাও। আরে প্রসাদ, অনেক হয়েছে, চল। এমন করছিস যেন এটা তোর আজকে লাস্ট দিন। নরেশ, তোকে কে বললো এটা শেষ দিন নয়? কালকে কি হবে সালা কালই জানে না। দাদা আর কোয়ার্টার দাও। হ্যাঁ বলুন দিদি, কোথায় পাওয়া গেছে গীতার লাশ? এলএপিতে। জানি না ওরা ওখানে কি করে পৌঁছলো। আমার কাছে আমার বোন রাধার ফোন এসেছিল। প্রসাদ আর বাচ্চা দুটো? রাধা জানে না, রাজীবও এলএপিতে গেছে। আমিও যাচ্ছি। পারলে তুমিও এসো। কি হয়েছে? আমি মঙ্গলাকে বলে দেবো ওষুধকে নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু গীতার মা কি এটা জানতেন যে গীতা আর প্রসাদের ছেলে মেয়েরা এলএপিতে থাকতো? উনি বললেন কিচ্ছু জানেন না। বডিটা অনেকটা ফুলে গেছে, কিন্তু হাতের এই ট্যাটুটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা গীতাই ম্যাডাম, আমার স্ত্রী রাধার বড় বোন জয়ার মেয়ে। এই ট্যাটুও বেলগাঁওতে বানিয়েছে। মেশমশাই,
একটা মানুষ জীবনে কি কি চাইতে পারে? একটু ভালো রোজগার, ভালো স্ত্রী, সুন্দর ছেলে মেয়ে, কি নেই ওর কাছে? আর তাছাড়া ভালোবাসাও আছে, এখনো আছে। এই দেখুন, কাল মন্দিরে করিয়েছি, আর ওকে দিয়ে ভগবানের সামনে দিব্যও করিয়েছিলাম যে তুমি আর কখনো মদ ছোবেও না। কিন্তু ও কাল রাতেই গিলে এসেছিল। আমি ওর সাথে কথা বলবো গীতা। দেখো, কিন্তু প্রসাদ ছেলেটা খুব খারাপ নয়, সেই জন্যই তো। কাজেও খুব ভালো ও। জানি না কেন এই বিষের নেশাটাও কিভাবে রপ্ত করলো। এই কথাটা ও ছাড়া সবাই বুঝতে পারে, সবাই। গীতা আত্মহত্যা করতে পারে না ম্যাডাম, এটা মার্ডার হয়েছে, মার্ডার। ওই প্রসাদ কোথায়? আর বাচ্চারা, বাচ্চারা কোথায়? রাজীববাবু, আমরাও বাচ্চাগুলোকে নিয়ে চিন্তিত। এখন বুঝতে পারছি যে এই ট্যাটুর মানে কি আর প্রসাদ কে। স্যার, এটা নিশ্চয়ই ওই প্রসাদেরই কৃতকর্ম। নিজেই নিজেকে দোষারোপ করছি। কেন আগে পৌঁছলাম না? কেন গীতাকে বাঁচাতে পারলাম না? স্যার, নিশ্চয়ই প্রসাদই ওই গীতার মার্ডার করেছে আর বাচ্চাদের নিয়ে পালিয়ে গেছে। কিন্তু আমার একটাই চিন্তা হচ্ছে, ও কি বাচ্চাদের সাথেও খারাপ কিছু করে ফেলেনি তো? স্যার, স্যার, গীতার মা জয়া দেবী আর প্রসাদের দিদি জামাইবাবু অপূর্ব আর নিশা এসেছে। 10 দিন পর্যন্ত আমরা জানতাম না যে লাশটা কার, আর এখন আমাদের সামনে পুরো ফ্যামিলি। এত দীর্ঘদিন ধরে আপনারা কোথায় ছিলেন? ওই ফ্যামিলিকে বড় লোক তো বলা যায় না, কিন্তু ঠিকঠাক দিন চলে যেত। কিন্তু গীতা আর ওর বাচ্চারা ভিক্ষে করছিল, এটা খুব অড লাগছে। এমন কিছু ড্রাস্টিক হয়েছে নিশ্চয়ই, যে কারণে গীতা আর ওর বাচ্চাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আমরা এই পরিস্থিতি আর অবস্থা দুটোই মাইক্রোস্কোপের নিচে ফেলতে চাইছিলাম। সেই মুহূর্তে আমাদের সামনে অনেক জরুরি প্রশ্ন ছিল। গীতা সুইসাইড করেছে নাকি এটা মার্ডার কেস? ওর স্বামী প্রসাদ, সে কোথায়? আর সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ওই দুটো ছোট অবোধ বাচ্চা, কৃষ্ণা আর সাক্ষী, তারা কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে? পুরো ফ্যামিলি আমাদের সামনে ছিল। আমাদের প্রশ্ন থেমে থাকেনি, কিন্তু প্রত্যেকটা জবাব আগের জবাবের থেকে বেশি শকিং ছিল। ওর মৃত্যু থেকে এখনো পর্যন্ত আমরা যা ইনভেস্টিগেশন করেছি, আমরা জেনেছি গীতা এবং তার বাচ্চা ভিক্ষা করার মতো অবস্থায় ছিল বেশ কয়েক মাস ধরে। আমরা সত্যি এটা জানতাম না। আমার ভাই প্রসাদ কোথায় আছে? স্যার, হয়তো বাচ্চাগুলোর প্রাণ সংশয়ে থাকতে পারে। অপূর্ববাবু, আমরা এখন অব্দি যা জানতে পেরেছি না, সেই হিসাবে ওই বাচ্চাদের জন্য সব থেকে বড় বিপদ ওই প্রসাদ। এটা হতেই পারে না, আমার ভাই এটা করতেই পারে না, এটা অসম্ভব। নভেম্বর 2015 থেকে আমার গীতার সঙ্গে কোনো কথাই হয়নি, আর প্রসাদের সঙ্গেও কথা হয়নি। ওই কুলিমালাতেই থাকতো গীতা, প্রসাদ আর বাচ্চারা। প্রসাদ পুরনো জিনিসের দোকান চালাতো, তাতে খুব একটা রোজগার হতো না, তাই ও বেলগাঁওয়ে চলে গিয়েছিল। আমার ছোট বোন রাধা, ওর স্বামী রাজীব, উনি ওদের খুব সাহায্য করেছিলেন। আমার প্রসাদের সঙ্গে শেষ কথা হয়েছিল অক্টোবর 2015 শেষের দিকে। তখন ও আমাকে বলেছিল যে ও বাড়ি ফিরে আসছে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি কুড়িমালায় আসছি। আরে বা, এটা তো খুব ভালো কথা। কিন্তু এইভাবে হঠাৎ সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু ভাবলাম নিজের গ্রাম হয়, ওখানে হয়তো আরো ভালো কিছু করতে পারবো। কবে আসছিস? হয়তো পরের সপ্তাহে। দিদি, যতক্ষণ আমি আমার ঘর ভাড়া না নিচ্ছি ততক্ষণ তোর সাথে থাকতে পারবো তো? মার খাবি কিন্তু। দিদির সাথে এরকম ভাবে কেউ কথা বলে? এটা তো তোরও বাড়ি। ওখানে সব কেমন আছে? গীতা, কৃষ্ণা, সাক্ষী? ঠিক আছে দিদি। তারপর না ও আমাকে ফোন করেছে, না ওর ফোন আমরা অন পেয়েছি। আর গত 1 বছর ধরে আমরা ওকে খোঁজার চেষ্টা করে যাচ্ছি স্যার। ও আমার ছোট ভাইয়ের মতন ছিল। আর এখন কি আমরা জানতে পারছি যে ওই 30 কিলোমিটারের মধ্যে এলএপিতে থাকতো, আমাদের এত কাছে। যদি আমি জানতাম আমার মেয়ে ওদের বাচ্চা ভিক্ষা করে খাচ্ছে, তাহলে কি আমি এটা হতে দিতাম? নভেম্বর 2015 থেকে একদিনও এরকম যায়নি যে আমি আমার বোনকে ফোন করে এই প্রশ্ন করিনি। পাওয়া গেছে? কোনো খবর পাওয়া গেছে?
আর এখন জানছি রাজীব জানতো যে ওরা এলিপিতে আছে। তাহলে তাহলে আমাকে কেন গোপন করলো? রাজীব বাবু, আপনি কি জানেন যে প্রসাদ আর বাচ্চারা কোথায়? দেখুন, ক্রমশ আমার সন্দেহ বাড়ছে। এটা সুইসাইড নয়, মার্ডার কেস। কিন্তু আমার সন্দেহ নয়, বিশ্বাস এটা মার্ডার। প্রসাদ করেছে এটা। আমার আফসোস হচ্ছে, প্রথমবার যখন গীতা আমাকে ফোনে বলল আমি শুনলাম আর সঙ্গে সঙ্গে পৌঁছেছি, আর দ্বিতীয়বার ওর কথা শুনলাম না আর পৌঁছতে পারিনি। তাহলে আপনি প্রসাদ আর গীতার সত্যিটা বাড়ির লোকের কাছে কেন লুকিয়েছিলেন? যখন আপনি মার্চ 2016 এখানে এসেছিলেন, গীতার বাড়ি ভাড়া মিটিয়েছিলেন, আপনি ওর টাচে ছিলেন। গীতা, প্রসাদ আর বাচ্চারা রাতারাতি একদিন নিরুদ্দেশ হয়ে গেল বেলগাঁও থেকে। ও আমার ব্যবসার কাজে সাহায্য করত, সবকিছু ঠিক চলছিল। হঠাৎ একদিন ওরা কিছু না বলেই চলে গেল। আর হঠাৎ একদিন গীতার ফোন চলে এলো, গীতা তোমরা কোথায় চলে গেলে? তোমার কোনো ধারণা আছে তোমার মায়ের কি অবস্থা হয়েছে, প্রসাদের দিদির? আমরা সবাই তোমাদের পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি। মেসমশাই, এখন আপনি কিচ্ছু জানতে চাইবেন না। আমি আর আমার বাচ্চারা খুব খারাপ অবস্থায় আছি। আমার খুব তাড়াতাড়ি কিছু টাকা চাই। প্রথমে এটা বলো, তোমরা আছো কোথায়? বাচ্চারা কেমন আছে? আমরা এলএপিতে আছি। আপনি কি আসতে পারবেন? যখন এলএপি পৌঁছলাম তখন দেখলাম গীতা খুব কষ্টে আছে স্যার। আপনাকে আমার বাচ্চাদের দিব্যি মেসমশাই, আপনি আমাদের অবস্থার ব্যাপারে না আমার মাকে আর না অন্য কাউকে বলবেন। কিন্তু কেন গীতা? আর এই প্রসাদ কোথায়? ডুবে গেছে ও, মদের মধ্যে পুরোপুরি ডুবে গেছে। আর আমাদের এখানে না খেয়ে মরার জন্য ছেড়ে গেছে। কিন্তু আছে কোথায়? ওকে তো আমি পিটিয়ে মারবো। কুকুরের ল্যাজকে আপনি সোজা করবেন মেসমশাই? ও না ফিরলেই ভালো। ও মদের জন্য আমাদেরও বেঁচে দিতে পারে। আপনি শুধু আমাদের এই বিপদ থেকে বাঁচাতে কিছু টাকা দিন। আমি হাত জোড় করছি, আরে, কি আপনার পায়ে করছো তুমি পড়ছি গীতা? মেসমশাই। গীতা, এরকম করো না। টাকা তো আমি দিয়ে দেবো তোমাকে, কিন্তু বাড়ির লোকেদের এরকম না বলার কারণটা কি গীতা? তোমার বাচ্চার অবস্থা দেখেছো তুমি? ওরা আমার বাচ্চা মেসমশাই, আমি যেভাবে হোক একা ওদের সামলে নেব। আপনি শুধু আমাকে এখন একটু সাহায্য করুন। আমি কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আপনার সব টাকা মিটিয়ে দেব। তখন তো টাকা দিয়ে দিলাম, ওই বাড়ির বকেয়া ভাড়াটাও দিলাম, 2 মাসের অ্যাডভান্সও দিয়ে দিলাম। কিন্তু সাহায্য করারও একটা সীমা থাকে স্যার। আমারও একটা ফ্যামিলি আছে। আমার এখন খুব আফসোস হচ্ছে স্যার, কিন্তু নিদেন পক্ষে আমার ওর বাড়ির লোকেদের, নয়তো আমার বউ রাধাকে সবকিছু বলা উচিত ছিল। দাঁড়াও, তোমাকে পুলিশ কি করে ফোন করলো? তুমি জানতে গীতা আর প্রসাদ এলিপিতে থাকে? রাধা, তুমি আমার কাছে লুকিয়েছো কেন? এই মুহূর্তে এই কথাগুলো বলার সময় নয় রাধা। সবার আগে বাচ্চাগুলোকে দেখতে হবে, সেটাই এখন সব থেকে জরুরি। নিষ্পাপ বাচ্চা স্যার, ওদের কি ভুল? প্রসাদ আর গীতার মধ্যে যা হয়েছে তা হয়েছে, কিন্তু বাচ্চাদের পেয়ে যাওয়া উচিত স্যার। প্রসাদ পালিয়ে গেছে বাচ্চাদের সঙ্গে? দেখুন জয়াদেবী, এখনো আমরা কিছু বলতে পারছি না, কিন্তু আমরা জানার চেষ্টায় রয়েছি যে কেসটা আসলে কি। প্রসাদ পালিয়ে গেছে বাচ্চাদের সঙ্গে? দেখুন জয়াদেবী, এখনো আমরা কিছু বলতে পারছি না, কিন্তু আমরা জানার চেষ্টায় রয়েছি যে কেসটা আসলে কি। আমি বারবার বলছি স্যার, আমার ভাই গীতাকে মারতেই পারে না। আর না তো ও বাচ্চাদের নিয়ে পালাতে পারে। ও বাচ্চাদের খুব ভালোবাসতো স্যার, আর ওর ছেলেমেয়েরা খুবই ছোট। বাচ্চাদের খোঁজ তো চলছে, কিন্তু বাস্তবে হয়েছিলটা কি সেটা তো আমাদেরকে প্রসাদই বলতে পারে। আসলে এটাই স্যার, যে প্রসাদ গীতাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। ও কাল রাতে বাড়ি এসেছিল, হুমকি দিয়ে গেছে যে আমার সাথে সাথে বাচ্চাদেরও মেরে ফেলবে ও। ওদের দুজনের মধ্যে এমন কি ঘটেছিল যে কথাটা এত দূর এগোলো? তবে কি প্রসাদের জীবনে অন্য মহিলা এসেছিল? কোনো দ্বিতীয় মহিলা নয় স্যার, মদ ছিল। কিন্তু যখন ও বেলগাঁওতে আমার কাছে কাজ করতে আসলো, তখন সুপুরি পর্যন্ত খেত না। এটা কবেকার কথা? 5 বছর আগে, 2012। রাজীব, বলছিলাম যে যদি তুমি আমার জামাই প্রসাদকে একটা কাজের ব্যবস্থা করে দাও। প্রসাদের যদি কাজের দরকার হয়, আমার এখানে অনেক কাজ আছে, ওকে আমার কাছে পাঠিয়ে দিন। আরে ভাই, ভালো চেয়ারগুলো সবার সামনে রাখো না। আর আর ওই সোফাটা ওখানে কেন রেখেছো? ওটাকে এখানে লাগাও। এগুলো সরাও, এখান থেকে সরাও। ফ্যানের কোনো ব্যবস্থা হলো? আরে শ্রীকান্ত, একদম সময় চলে এসেছিস। হ্যাঁ, প্রসাদ কাজের ব্যাপারে খুব ভালো ছিল,
দুদিনেই সবকিছু শিখে গেল। এখন সমস্ত অর্ডার নিজেই ঠিক করতে লাগলো। আর আমি ওকে ভালোই মাইনে দিতাম স্যার, কিন্তু মানুষের যখন সবকিছু ঠিকঠাক ভাবে যায় জীবনে, আমি এটা বুঝতে পারি না যে কেন ও নিজের হাতেই নিজের ভাগ্যটা মিটিয়ে ফেলতে চায়। প্রসাদ যত তাড়াতাড়ি আমার কাজে দক্ষ হলো, তত তাড়াতাড়ি ও মাতাল হয়ে গেল। মদ খাওয়ার জন্য ও ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করলো, আর কয়েকবার তো ওর বাড়িতে গিয়ে ওর আর গীতার ঝগড়া থামাতে হলো, অনেকবার। একটা সময় পরে স্যার আমি বাধ্য হয়ে ছেড়ে দিলাম, ওদের নিজেদের উপরই ছেড়ে দিলাম, যা করার করো। কিন্তু বাচ্চাগুলো স্যার, বাচ্চাগুলো নিরপরাধ। আমি গীতা আর প্রসাদের ঝগড়া থামাতে পারিনি, না প্রসাদের মদ খাওয়ার নেশা ছাড়াতে পারলাম, কিন্তু এই দুটো বাচ্চার উপর মায়া ত্যাগ করতে পারলাম না। আর আমি তাই মাঝে মাঝে ওদের বাইরে নিয়ে যেতাম, খুব খেলতাম ওদের সাথে। আমার শুধু একটাই কামনা, যে এই মাতাল প্রসাদ বাচ্চাদের দেখাশুনো করে, ওদের ভালোবাসে, যেন এটা না হয় গীতার রাগটা ওদের উপর ফলায়, কিছু করে ফেলে। স্যার, বাচ্চারা তাড়াতাড়ি পেয়ে গেলে সেটাই ভালো হবে, কেননা যদি বাচ্চারা প্রসাদের কাছে থাকে তাহলে ওদের প্রাণের ভয় আছে স্যার। গীতা এখানে ভিক্ষা করত, এই কথাটা তুমি জানতে না রাজি? জয়দেবী, আমি একদমই জানতাম না যে গীতা বাচ্চাদের নিয়ে ভাড়া বাড়ি থেকে বেরিয়ে গেছে। কিন্তু রাজীব বাবু, আপনার একবারও মনে হলো না যে এই কথাটা আমাদের বলা উচিত? একবার ফোন করলে কি হতো আপনার? আমি তো এটা মানতেই পারছি না যে প্রসাদ কখনো নিজের ছেলে মেয়েদের বা বউয়ের কোনো ক্ষতি করতে পারে। মানে আমি মিথ্যে বলছি? আমি জানি না রাজীব বাবু, কিন্তু কিন্তু পুলিশ জানে, পুলিশ এটাও জানে যে আমি সত্যি বলছি। এই জন্য সবার প্রথম ওরা আমাকে ফোন করেছে। দেখুন, আমি মানছি যে গীতার সঙ্গে আমার দেখা হয়েছে, সাহায্য করেছি, ওর সাথে ফোনে কথা হয়েছে, আর এটাও আমি মানছি যে আমি ভুল করেছি। কমপক্ষে আমার ওর মাকে বলা উচিত ছিল। কিন্তু আপনাদের প্রসাদের কি? তার তো কমপক্ষে আপনাদের বলা উচিত ছিল না? ও তো একদম নিখোঁজ হয়ে গেল, আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করলো। দুটো বাচ্চার জন্য রেড অ্যালার্ট জারি করো। ছবিটা পুরনো নিশ্চয়ই, কিন্তু এই মুহূর্তে এটাই একমাত্র ফটো, এটা দিয়ে কাজ চালাতে হবে। আমাদের এই দুটো বাচ্চার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে, কেননা এখন মনে হচ্ছে এটা সুইসাইড কেস নয়। স্যার, দুটো ব্যাপার বেশ অদ্ভুত। একটা তো গীতার ভিক্ষা চাওয়া, আর দ্বিতীয়টা গীতার রাজীবকে এইটা বলা যে দুই পরিবারের ব্যাপারে নাকি কিচ্ছু জানে না। আমাদের একটা টিম বেলগাঁওতে অ্যাক্টিভ করা উচিত। ওখানে প্রসাদ নিজের বোনকে ফোন করে এটা বলেছিল ও কুড়িমিলা কেরলে আবার ফিরে আসছে, কিন্তু স্যার ও এখানেই ছিল, এলএপিতে। আর এই কথাটা রাজীব ছাড়া ফ্যামিলিতে আর কেউ জানতো না। বেলগাঁও টিমকে এক্ষুনি অ্যাক্টিভ করো। আর সুনীল, এলএপিতে সমস্ত বার আর তারির দোকানে খোঁজ খবর নাও। রাজীবের কথা অনুযায়ী প্রসাদ মদ খায়, আর ওর এই মদের নেশা বাচ্চাদের পক্ষে ভয়ঙ্কর হতে পারে, কেননা মদ রক্তের থেকেও গাঢ় হয়। না ম্যাডাম, আমি তো বাচ্চাদের কোনোদিন দেখিনি। মেম সাহেব, একটা কথা বলি? বলো। গীতা না ভিক্ষে করতো, মনে হচ্ছে কারোর সাথে কোনো চক্কর ছিল, আর সেই লোকটা হয়তো ওকে মেরে ওর ছেলে মেয়েকে লুকিয়ে রেখেছে। এটা গীতার স্বামী প্রসাদ নামর। কখনো দেখেছো ওকে? এখানে আসতো কখনো? না তো। স্যার, এখান থেকে ত্রিবান্দাম পর্যন্ত আর ওইদিকে ওপরে ত্রিশূর পর্যন্ত আমি সমস্ত ছোট বড় খোঁচদের এই কেসের ব্যাপারে খবর নিতে বলে দিয়েছি। কিন্তু আমাদের বেলগাঁও নেটওয়ার্ক থেকে এখন অবধি কিন্তু কোনো খবর আসেনি। স্যার, ভিখারি বাজারে তো বাচ্চারা খুব ভালো দামে বিক্রি হয়, যত সুন্দর ফুটফুটে বাচ্চা তত ভালো দাম। একটা মাতাল তো টাকাই চায়। কিন্তু আমি শুনলাম ওনাকে বাচ্চাদেরকে খুব ভালোবাসে, বাপ হয় ওদের। স্যার, মদ তো বাপকেও পশু বানিয়ে দেয়। যদিও বাচ্চাই বেচতে চাইতো, তো নিজের বউকে কেন মেরে ফেললো? স্যার, এটাও হতে পারে যে ও আসলে ওর বউকেই মারতে চেয়েছিল, তারপরেও বাচ্চাদের নিয়ে চলে গেছে কোথাও, কিংবা মেরে ফেলেছে হয়তো রাগে, তাড়াহুড়োয়, কিংবা নেশার ঘোরে। একদম না, এই কথাটা ভাবা একেবারেই উচিত নয় যে বাচ্চাদের সঙ্গে খারাপ কিছু ঘটেছে, অন্তত ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ আমাদের তদন্ত শেষ হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার,
আমি জানি যে বাচ্চাগুলো ইতিমধ্যেই অনেক বিপদে রয়েছে। আমাদের এই প্রসাদকে খুঁজে বার করে এই বিপদটা কাটাতেই হবে খুব তাড়াতাড়ি। যখন প্রসাদ বলল যে ও ফিরে আসবে, তাহলে ও কেন ফিরে এলো না? আমরা কি করে জানতে পারবো? তারপর থেকে তো ও কোনোদিন আমাদের ফোনও করেনি। প্রসাদ হঠাৎ করে একেবারে বাড়ি ছেড়ে চলে গেল কেন? গীতা আর বাচ্চাদের নিয়ে একদম হঠাৎই। গীতা আমাকে সেটা বলেনি, কিন্তু সারা পৃথিবী আমাকে এমনভাবে জিজ্ঞাসা করছে যে আমি অপরাধী। রাধা, গীতা তোমার দিদির মেয়ে, এজন্য আমি ও তার স্বামী প্রসাদের সাহায্য করেছি জয়া দেবীর বলার পর। দেখো এখন যত দোষ নন্দ ঘোষ। হে ভগবান, কেন সাহায্য করতে গেলাম ওদের? এক সপ্তাহে বাড়ি ফিরবো এই বলে নিশাকে ফোন করেছিল প্রসাদ। 1.5 বছর ধরে নির্দেশ। আমি কি করে বুঝবো যে ও এক সপ্তাহ বাদেও বাড়ি ফেরেনি, বা এটা ওর আর নিশার মধ্যে কোনো মনিবনা হয়েছে, আর ওর জামাইবাবু অপূর্ব ওর সাথে কোনো ঝগড়া হয়েছে? অনেক প্রশ্ন আমার মাথাতেও আসছে, কিন্তু উত্তর এখনো পাচ্ছি না। আমরা তো একদমই জানতে পারিনি যে গীতা আর প্রসাদ কবে বাড়ি ছেড়ে চলে গেছে। তারপর প্রসাদ বা ওর বাচ্চাকে এখানে দেখেছেন এর মধ্যে শেষ কিছুদিনের ভেতরে? না, তেমন কিছু ঘটলে আপনাকে বলতাম দাদা। এর মধ্যে কেউ আছে যে প্রসাদের সম্পর্কে আমাদের কিছু বলতে পারে? না হলে প্রসাদ কারোর কাছে যেতে পারে। শ্রীকান্ত প্রসাদের বাড়িতে যাওয়া আসা করত, ওর বন্ধু ছিল। কেই শ্রীকান্ত? ওই রাজীবদার কাছে কাজ করত, যেমন প্রসাদ করতো না তেমনই। নাম্বার দিচ্ছি আমি। সবার আগে আমি একটা কথা বলতে চাই। 2015 নভেম্বরের পর প্রসাদ আমাকে আজ পর্যন্ত না কোনো মেসেজ না কোনো ফোন করেছে। কিন্তু এই ব্যাপারটাই পুলিশের কাছে সব থেকে বড় ধন্দের বিষয় হয়েছে। নভেম্বর 2015 এরা দুজন, প্রসাদ আর গীতা, বেলগাঁও ছেড়ে কোথাও চলে গেছিল, আর ওই দিন থেকেই ওদের দুজনের ফোন বন্ধ। কিন্তু পুলিশ এখন গীতার লাশ পেয়েছে, কিন্তু পুলিশের সন্দেহ গীতা সুইসাইড না, ওর খুন হয়েছে। আর ওরা প্রসাদকে খুনি ভাবছে। খুব মদ খেত মানুষও, আর খুব ভালো মানুষও। আমি এটা পুরো জোর দিয়ে বলতে পারি প্রসাদ কোনোদিন কাউকে খুন করতেই পারে না। আর বাকি থাকলেও প্রসাদ আর গীতার মধ্যে ঝগড়ার পরে বেলগাঁও ছেড়ে চলে যাওয়া, এই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। কিন্তু বাচ্চাদের আর গীতা বৌদির খুন প্রসাদ করবে, আর সেটা নিজের হাতে? এটা হতেই পারে না, অসম্ভব। ম্যাডাম, 11ই ফেব্রুয়ারি আমরা 2টো বাচ্চার লাশ পেয়েছি, খুব খারাপ অবস্থায়, দয়ানগরের কাছে রেলওয়ে ট্র্যাকে। চেনা একটু মুশকিল হতে পারে, তবু খোঁজরা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। স্যার, রেলওয়ে ট্র্যাকের সামনে 2টো বাচ্চার লাশ পাওয়া গেছে। কৃষ্ণার সাক্ষী? না স্যার, দুটোই ছেলে। কৃষ্ণার সাক্ষীর থেকে একটু বড়। ক্রস করতে গিয়ে ঘটনাটা ঘটেছে মনে হয়। বডির অবস্থাও, কিন্তু স্যার 2টো ছেলের ডিটেলই কৃষ্ণার সাথে ম্যাচ করছে না। বাচ্চাদের ব্যাপারে অন্য কিছু খারাপ খবর আসার আগে আমার এই প্রসাদকে আমার কাস্টাডিতে চাই। টিম ডেভেলপ করো। কি কি বললে? ঠিক শুনেছো তুমি, রাজীবদা মিথ্যে বলছে। মিথ্যে? কি মিথ্যে আর কেমন মিথ্যে? দেখো, এটা সত্যি প্রসাদের মধ্যে নেশার একটা আসক্তি এসে গেছিল, কিন্তু এটা একদম মিথ্যে যে প্রসাদ দোকানে ড্রয়ার থেকে টাকা চুরি করবে নেশার জন্য। প্রসাদের মতো এত ভালো মানুষ পুরো বেলগাঁওতে পাওয়া যাবে না। তাহলে ওই রাজীব মিথ্যে কেন বলল? কারণ সে তার নোংরা সত্যিটা লুকাচ্ছে। নোংরা সত্যি? হ্যাঁ। রাজীবদা নিশ্চয়ই আপনাদের এটা বলেনি যে বেলগাঁও ছাড়ার 1 মাস আগে আমি আর প্রসাদ ওর চাকরি ছেড়ে দিই? না, এরকম কিছু বলেনি। কিন্তু তুমি ওই নোংরা সত্যির ব্যাপারে কি বলছিলে? রাজীবদা নিশ্চয়ই এটাও বলেনি যে প্রসাদ নেশা করা ছেড়ে দিয়েছিল। কি? একদম ঠিক। এবার তাহলে নোংরা সত্যিটা শোনো। রাজীব দাদা আর গীতা বৌদির
চক্কর ছিল। কি বলছো কি তুমি? ওর মেয়ের মতো ছিল, শালির মেয়ে। সেই জন্যই তো সত্যিটা নোংরা না। আর এই জন্যই প্রসাদ বেলগাম ছেড়েছিল। কিন্তু কিন্তু কেন? কিন্তু ও আমাকে না বলে ছেড়েছিল। এমনকি নিজের নিশা দিদিকেও বলেনি। ওর তো বাইরে যাওয়ার প্ল্যান ছিল না। আর যদি গিয়েও থাকে তো এই 1.5 বছরে অন্তত একবারও খবর নিত। তুমি কি বলতে চাইছো শ্রীকান্ত? ওর নিস্তব্ধতা অনেক কিছু বলছে। তুমি গিয়ে পুলিশকে বলে দাও, মাথা আর কানের পাশাপাশি হৃদয় থেকেও শোনো, তখনও নিস্তব্ধতা বুঝতে পারবে। স্যার, গীতার প্রসাদের দুজনেরই অরিজিনাল পুরনো নাম্বার, নভেম্বর 2015 থেকে ডিসকানেক্টেড। গীতার বডিটা প্রথমে ওর মেশমশাই আইডেন্টিফাই করে আর তারপর তার মা। ইয়েস স্যার। জয়া দেবী বলছেন ওই ট্যাটু সম্পর্কে উনি কিছু বলতে পারবেন না, কারণ এই ট্যাটুটা হওয়ার পর গীতার সাথে ওনারা দেখা হয়নি। আর এই ট্যাটু আমাদেরকে রাজীব অব্দি নিয়ে গেল। এই রাজীব মনে হচ্ছে আমাদের সাথে খেলছে। এ নিশ্চয়ই অনেক কিছু জানে, কিন্তু আমাদের লুকোচ্ছে। তো একে তুলে নি স্যার? তোলো আর পেটাও বেটাকে। খোঁজ নিতে হবে ও ওর নোংরা সত্যিটা লুকোনোর জন্য কোন নোংরা খেলা খেলছে। আর ওই লাশটা কি সত্যি গীতার, নাকি আমাদের বোকা বানানোর একটা চেষ্টা? আর দ্বিতীয় প্রশ্ন, যে বিষয়টা নিয়ে আমি ভাবতেও চাইছি না, ওই বাচ্চা দুটো। স্যার, একজন মধ্যবয়স্ক ব্যক্তি সংসারী হওয়া সত্ত্বেও নিজের মেয়ের বয়সী মহিলার সঙ্গে অ্যাফেয়ার, যে আবার ওর শালির মেয়ে ছিল। প্রসাদের মদ খাওয়া, ডয়ার থেকে পয়সা চুরি করা আর গীতার সঙ্গে ঝগড়া করা, এগুলো কি মিথ্যে ছিল যেগুলো রাজীব বলেছিল, বা কোনো ষড়যন্ত্র রাজীবকে ফ্রেম করার? রাজীবের কথা অনুযায়ী আমরা এটাই ভেবে নিয়েছিলাম যে প্রসাদই দোষী, আর গীতার সঙ্গে ওর সম্পর্ক খারাপের আসল কারণটা হলো মদ। কিন্তু তারপর একটা নতুন সত্যি আমাদের সামনে এলো। সেটা হলো প্রসাদ এখন মদ খাওয়া ছেড়ে দিয়েছে, আর এই রাজীবের গীতার সঙ্গে একটা সম্পর্ক ছিল। এই অ্যাফেয়ারের গল্পটা এই তদন্তের ফাঁস খুলতে চলেছে। আর ওই দুটো দরকারি প্রশ্ন এখনো ঘুরে বেড়াচ্ছে। প্রসাদ কোথায়, আর বাচ্চারা কি অবস্থায় রয়েছে? আর এই দুটো প্রশ্ন আমাদের মাথার ওপর তলোয়ারের মতো ঝুলছিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.